আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি, সবাই দ্রুত যুক্ত হন। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানান প্লিজ। এই তো, সাউন্ড ওকে, এভরিথিং ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মাহিদ হাসান। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা অধ্বনি বিবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করছিলাম, ঠিক না? গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা অধ্বনির সংবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমি আশা করছি যে আপনারা অবশ্যই কিন্তু আগের ক্লাসটা দেখছেন, নাকি? আগের ক্লাসটা অবশ্যই দেখছেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। সাউন্ড ঠিক আছে কিনা? এভরিথিং ওকে? আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু বেশ মজার একটা ক্লাস হবে। আমরা ঠিক 2 মিনিট পরে শুরু করব। আমি আপনাদের কাছ থেকে দুইটা অ্যান্সার এখনো পাইনি। সেটা হচ্ছে যে স্বরধ্বনি আবিষ্কার করে কোন সভ্যতা আর ব্যঞ্জন ধ্বনি আবিষ্কার করে কোন সভ্যতা, এই দুইটার কোশ্চেন কিন্তু এখনো আমি পাইনি আপনাদের কাছ থেকে। এই দুইটা মানে নোট যাদের দেখছি তাদের কিন্তু এই জিনিসটা আমি পাইনি এখনো। যাই হোক, হুম, ওকে। ওয়ালাইকুম আসসালাম। জি, গত ক্লাস করে মোটামুটি একটা উচ্চারণের বেসিক সম্পর্কে আপনারা জানতে পারছেন, হ্যাঁ, যে উচ্চারণের বেসিকটা কেমন। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চারণ বোঝার ক্ষেত্রে। আমরা কেবল মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখেন, এই স্লাইডগুলো এখন আপনাদেরকে দিই নেই, টপিক শেষে আপনাদেরকে ক্লাসগুলো দিব আমরা, টপিক শেষে। এগুলো আমরা পড়াইছি। আমরা এগুলো যেমন এই যে এই চার্টটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট। এই চার্টটা বুঝতে পারলে আপনি উচ্চারণের 80% শব্দই কিন্তু বুঝতে পারবেন, এই চার্টটা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এই চার্টটা। আসুন তাহলে আমরা শুরু করি সংবৃত উচ্চারণ নিয়মাবলী। রেডি? আর ইউ রেডি? আচ্ছা, সংবৃত আর বিবৃত কাকে বলে মনে আছে আপনাদের? আমাকে যা সংজ্ঞাটা দেন, বিবৃত কাকে বলে আর সংবৃত কাকে বলে, সংজ্ঞাটা দেন দেখি, কমেন্টে লেখা দেন সংক্ষিপ্ত করে, তাহলে আমি বুঝতে পারবো সংবৃত কাকে বলে আর বিবৃত কাকে বলে। হুম, সংবৃত বলা হয় যে ধ্বনি উচ্চারণের সময় মুখটা কি থাকে, ক্লোজ থাকে, সেটাকে আমরা কি বলি, সংবৃত। আর যে ধ্বনিটা উচ্চারণের সময় মুখটা বেশি খোলা থাকে সেটাকে আমরা বলি বিবৃত, ঠিক না? মুখ খোলা থাকলে হবে বিবৃত, আর মুখ ক্লোজ থাকলে হবে সংবৃত। তাহলে এইটাই আমরা দেখছিলাম যে অধ্বনির দুই রকম উচ্চারণ আমরা পাই। অধ্বনির দুই রকম উচ্চারণ পাই। একটা হচ্ছে অ এর মতোই উচ্চারণ, আর একটা হচ্ছে ওর মতো উচ্চারণ। তার মানে দেখেন, অ ও, অ ও, ও উচ্চারণের ক্ষেত্রে মুখটা বেশি ছোট হয়ে যাচ্ছে। যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের সংবৃত, ঠিক না? আর অ উচ্চারণটা ওর তুলনায় একটু বড়, ঠিক না? ওর তুলনায় অ উচ্চারণটা একটু বড়, এই জন্য অর উচ্চারণটা হচ্ছে বিবৃত। আমরা গত ক্লাসে হচ্ছে অধ্বনি বিবৃত উচ্চারণটা আমরা শেষ করছি। আজকে আমরা হচ্ছে সংবৃত উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। রেডি? সংবৃত উচ্চারণ। দেখেন, ফার্স্টে আমরা কি বলছি, দেখেন তিনটা রুলস। যুক্তবর্ণের অধ্বনি সংবৃত হবে। যুক্তবর্ণের অধ্বনি বেসিক কনসেপ্ট দেখেন, যুক্তবর্ণের মধ্যে কোনো অধ্বনি যদি থাকে তাহলে সেটা উচ্চারণ সংবৃত হবে। অধ্বনির পরে জফলা টফলা এগুলো থাকলেও সংবৃত হবে, বা স্বরধ্বনির পরে অ উচ্চারণ থাকলে সেটা সংবৃত হবে। আমরা কিছুই বুঝি নেই, আমরা আবার শুরু করতেছি। দেখেন, প্রথমে কি বলছি আমরা, যুক্ত বর্ণের সাথে যদি অ উচ্চারণ যদি হয় যুক্ত বর্ণের সাথে, তাহলে সেটা সংবৃত হবে যে কোনো যুক্ত বর্ণের সাথে। যেমন দেখেন, আমি যদি লিখি এরকম বিশ্ব, দেখেন বিশ্ব শব্দের মধ্যে একটা যুক্তবর্ণ আছে কিনা দেখেন তো। স এর নিচে ব হওয়ার কারণে এখানে কিন্তু একটা যুক্তবর্ণ হয়ে গেছে, ঠিক না? তো যেখানে বিশ্ব শব্দটা যেহেতু যুক্তবর্ণ, আমরা বিশ্ব এভাবে বলবো না, আমরা কি বলবো, বিশ্ব। উচ্চারণটা কিভাবে হবে, বরস্কা বি, তালব্যস্য হসন্ত, তালব্যস্য ওকার, দেখেন একটা যুক্তবর্ণ। আচ্ছা, আরো দেখি আমরা, দেখি আপনারা পারেন কিনা ধ্বনি, খেয়াল করেন।
ধ্বনি শব্দের মধ্যে দেখেন এটা কিন্তু একটা যুক্ত বর্ণ, ধয়ের মধ্যে ব ফলা আসার ফলে কিন্তু এটা একটা যুক্ত বর্ণ হয়ে গেছে। যেহেতু এটা একটা যুক্ত বর্ণ, এই জন্য আমরা এটার উচ্চারণটা কি করব বলেন তো? ধয়কার ধ নমস্কার নি, ধ্বনি। এবার আপনারা এই শব্দের উচ্চারণটা লেখেন তো দেখি, এই যুক্ত এই শব্দের উচ্চারণটা লেখেন দেখি পারেন কিনা। যুক্ত, যে কোনো যুক্ত বর্ণের যদি মধ্যে যদি অ উচ্চারণ যদি থাকে যুক্ত বর্ণের মধ্যে, তাহলে সেটার উচ্চারণ হবে ওর মতো। যুক্ত বর্ণের মধ্যে কোনো অ উচ্চারণ থাকলে সেটার উচ্চারণ হয়ে যাবে ওর মতো। হ্যাঁ, যুক্ত শব্দের উচ্চারণটা লেখেন তো দেখি পারেন কিনা কেউ। যুক্ত। তারপর এই যে এই শ্রম শব্দের উচ্চারণটা লেখেন দেখি পারেন কিনা। শ্রম। রাইট। রাইট হয়েছে। গুড। হসন্তগুলো দিতে হবে ঠিক মতো, নয়তো কিন্তু ভুল হবে। হ্যাঁ, হসন্তগুলো দিতে হবে। যুক্ত শব্দের উচ্চারণটা হচ্ছে বর্গীয় জ রস্যকার ক হসন্ত তয় ওকার, ঠিক আছে? কারণ এটা একটা যুক্ত বর্ণ, যেহেতু যুক্ত বর্ণ তাই এটা অটোমেটিক ও হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, না, তর মধ্যে ওকার হবে আব্দুল্লাহ, তর মধ্যে তো ওকার হবে, এটা যুক্ত বর্ণ না। আর শ্রম শব্দের উচ্চারণটা হবে এভাবে, শ্রম, শ্রম, ঠিক আছে? কেন এরকম হবে? কারণ দেখেন আমরা তালব্যস্য লিখলেও উচ্চারণ করতেছি কিন্তু আমরা দন্তস্ব, ঠিক না? দন্তস্ব উচ্চারণ করতেছি। আচ্ছা, এবার দেখেন এই যে বর্ণ, খেয়াল করেন বর্ণ শব্দটার উচ্চারণ কি হবে ভাই? বর্ণ উচ্চারণটা এখানেও কিন্তু ওকার হবে। কেন? কি হবে? ব র নয় ওকার ন, দন্তন্য ওকার। কেন দন্তন্য আপনাদের মনে আছে? যে উচ্চারণে মূর্ধন্য থাকলে উচ্চারণে কি হবে? দন্তন্য হবে। বুঝতে পারছেন? আমি পড়াবো, সবগুলাই পড়াবো, ঠিক আছে? অক্ষরটা আসলে কি ধ্বনি না বর্ণ বুঝলাম না। অক্ষর তো অক্ষর তো আলাদা বিষয়, ধ্বনি একটা বিষয় আর অক্ষর আলাদা বিষয়। অক্ষর আপনি আমাকে পরে নক দিয়ে, হ্যাঁ? আর আমি বলছিলাম মনে হয় ক্লাসে যে কোনো প্রবলেম থাকলে ওই সময় আলোচনা করতে। আচ্ছা, যাই হোক, পরে আমরা ইয়া করবো। আচ্ছা, আরো দেখি আমরা, যেমন দেখেন ধর্ম, খেয়াল করেন এটা একটা যুক্ত বর্ণ আছে কিনা? আছে। এই জন্য আমরা কি করব? ধ র হসন্ত ময় ওকার। এখন আপনারা এই শব্দের উচ্চারণটা লিখে পারেন কিনা দেখি। পাঠ্য। দেখেন পাঠ্য শব্দের মধ্যে দেখেন জফলা যুক্ত হওয়ার কারণে এটাও কিন্তু একটা যুক্ত বর্ণের মতো হয়ে গেছে, ঠিক না? পাঠ্য শব্দটা দেখছেন জফলা হওয়ার কারণে এটাও একটা যুক্ত বর্ণ হয়ে যাবে। দেখি, না বর্ণ, বর্ণ 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 না, বর্ণ, বর্ণ বর্ণ স্যার। হ্যাঁ, পাঠ্য তাহলে কি হবে? প আকার পা, ট হসন্ত, ঠয় ওকার, পাঠ্য, ঠিক আছে? গুড। বুঝতে পারছেন? এটা বর্ণর মধ্যে বটা বো হবে না তো স্যার, বটাই থাকবে। কারণ অ থাকলে মনে আছে আমাদের রুলস, বিবৃত রুলস, অ থাকলে প্রথমটা বিবৃত হয়, এই টাইপের। আমরা আরো উদাহরণ দেখি, আমরা আরো উদাহরণ দেখি। দেখি, বলেন তো এই যে দাহ্য, এই শব্দের উচ্চারণটা লিখে পারেন কিনা? দাহ্য। আগে দেখেন এখানে কোনো যুক্ত বর্ণ আছে কিনা। দাহ্য। কি হবে এটা? গুড। এটা হবে হচ্ছে এভাবে, দয়াকার দা, জ হসন্ত, ঝয় ওকার। যে কোনো যুক্ত বর্ণ, যেমন দেখেন এই যে শব্দ, শব্দ শব্দের মধ্যে একটা যুক্ত বর্ণ আছে, ঠিক না? শব্দ শব্দের মধ্যে একটা যুক্ত বর্ণ আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? শব্দ তালব্যস্য ব হসন্ত দয় ওকার। বর্ণ বানানে মূর্ধন্য হবে কিন্তু উচ্চারণে কিন্তু দন্তন্য হবে। বানানে মূর্ধন্য কিন্তু উচ্চারণে দন্তন্য। তাহলে এই রুলসটা কি বুঝতে পারছেন আপনারা? যে যুক্ত বর্ণের মধ্যে কোনো অ উচ্চারণ থাকলে সেটা ওর মতো উচ্চারণ হবে যে কোনো যুক্ত বর্ণের মধ্যে, ঠিক আছে? যে কোনো যুক্ত, মানে আমি লিখলাম ভণ্ড, খেয়াল করেন ভণ্ড, এখানে দেখেন নয় আর ড একটা যুক্ত বর্ণ আকারে আসছে। তাহলে আমরা কি করব বলুন তো? ভ ন হসন্ত ডয় ওকার, ভ ন হসন্ত ডয় ওকার। যে কোনো যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা এটাকে কি করব? যে ওকার দিব যে কোনো যুক্ত বর্ণের ক্ষেত্রে। ইজ ইট ক্লিয়ার? এই নিয়মটা কি বুঝতে পারছেন?
দাহ্যতে হসন্ত দিনেই, হ্যাঁ 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 হসন্ত হবে, ভেরি গুড, এই তো ভেরি গুড। এই নিয়মটা বুঝতে পারছেন? আচ্ছা, পরের নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কি বলছি আমরা, অধ্বনির পরে খেয়াল করে দেখেন, হ্যাঁ, অধ্বনির পরে এটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। অধ্বনির পরে যদি জফলা হয়, কি কি আছে দেখেন, অধ্বনির পরে যদি জফলা হয়, অথবা জয় রেফ হয়, অথবা ক্ষীয় গ রস্যই রস্য, দেখছেন কয়টা দিলাম? অধ্বনির পরে জফলা, জর উপর রেফ, ক্ষীয় গ রস্যই রস্য যদি থাকে, তাহলে এই যে এগুলার প্রভাবে এই অটা আছে না, এই অটাই কিন্তু ও সংবৃত হয়ে যাবে। ভালো করে বুঝারেন, অধ্বনির পরে যদি এগুলো যদি থাকে, তাহলে এগুলোর প্রভাবে প্রথম যে অটা এটাই ওর মতো হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? আমরা উদাহরণ দেখব, তাহলে আর সুবিধা হবে। যেমন দেখেন, আমি শব্দটা লিখলাম গদ্য। আচ্ছা, আমরা কি গদ্য বলি নাকি গদ্য বলি বলেন তো? গদ্য বলি, ঠিক না? দেখেন, অধ্বনির গর মধ্যে একটা অ আছে কিনা? আছে গর মধ্যে। আবার দেখেন তো দয়ের মধ্যে জফলা আছে কিনা? আছে, ঠিক না? দেখেন, গর মধ্যে অ আছে, দয়ের মধ্যে জফলা আছে। জফলার প্রভাবে এইটা কি হয়ে যাবে? এই অটা, এই অটাই কিন্তু ও হয়ে যাবে। জফলার প্রভাবে প্রথম অটাই ও হয়ে যাবে। তাহলে কি করব আমরা? গয় ওকার। এখন দ হসন্ত, দয় ওকার। আচ্ছা আপনারা বলেন তো, আমি দয়ের মধ্যে ওকার দিছি কেন? আমি দয়ের মধ্যে ওকার দিছি কেন? দেখি কেউ ধরতে পারেন কিনা। খুব ইজি একটা বিষয়, আমি দর মধ্যে ওকার দিছি কেন? রাইট, এই তো ওয়াহিদুল হাসান। না না, জফলের কারণ যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ না, গদ্য, ঠিক আছে। সেম দেখেন, এই যে একটা বিষয় অত্যন্ত, এই শব্দের উচ্চারণটা আপনারা লেখেন তো, অত্যন্ত, একবারে সহজ, অত্যন্ত, আপনারাই পারবেন। অত্যন্ত, ওয়ালাইকুম আসসালাম, জি দ্রুত যুক্ত হন। এই তো ভেরি গুড, আব্দুল্লাহ হোসাইন। অত্যন্ত শব্দের উচ্চারণটা লেখেন, অত্যন্ত। দেখি কে পারেন, একটু মিলায় নেন। দেখেন, অধ্বনির পরে জফলা হইছে, অধ্বনির পরে জফলা হইছে, এই জন্য এটা ও হয়ে যাবে, ঠিক না? ও। এবার দেখেন, তয় জফলা, এটা একটা যুক্ত বর্ণ, তাহলে আমরা কি করব? ত হসন্ত, তয় ওকার, ঠিক আছে। আবার দেখেন, নয় তো, এটা একটা যুক্ত বর্ণ কিনা? এটাও একটা যুক্ত বর্ণ, তাহলে আমরা কি করব? ন হসন্ত, তয় ওকার। ইজ ইট? বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন এটা? আরো দেখি আমরা। যেমন দেখেন, এই শব্দের উচ্চারণটা কি হবে? এই শব্দের উচ্চারণটা কি হবে দেখেন তো? দেখেন, অধ্বনির পরে জফলা আসছে, ঠিক না? অধ্বনির পরে জফলা আসছে, তাহলে জফলার প্রভাবে এটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে না? জফলার প্রভাবে এটা কিন্তু ও হয়ে যাবে প্রথমটা। তাহলে আমরা কিভাবে করব উচ্চারণটা বলেন তো? তালব্যস্য ওকার, জয় হসন্ত, ঝয় ওকার, ঠিক না? কি বুঝতে পারছেন? এরকম সহ্য, সহ্য না, হ্যাঁ, সহ্য, বুঝা গেছে? অধ্বনির পরে জাস্ট জফলার কথা বললাম এখানে, ঠিক আছে? অধ্বনির পরে, যেমন দেখেন, কি দেওয়া যায়? আচ্ছা, জফলাটা হয়ে গেল। এরপর দেখেন, জ্বর উপর রেফ, এই নিয়মটা মনে রাখেন, হ্যাঁ, অধ্বনির পরে জ্বর উপর রেফ যেভাবে, যেমন ইজিলি একটা বিষয়, আমি জ্বর উপর রেফ দিয়ে, অ প্লাস জ্বর উপর রেফ ইকুয়াল টু কি হবে? ও। এটা বুঝালেন। যেমন দেখেন, এই যে পর্যন্ত, খেয়াল করেন, অধ্বনির পরে জ্বর উপর রেফ আছে কিনা? আছে। অধ্বনির পরে যেহেতু জ্বর উপর রেফ আছে, এই জন্য আমরা কি করে ফেললাম এটাকে? পয় ওকার প, র, জ ওকার, ন হসন্ত, তয় ওকার, পর্যন্ত। বুঝতে পারছেন? অধ্বনির উপরে পরে জ্বর উপর রেফ থাকার কারণে আমরা কি করব? ইয়া করব, ঠিক আছে। আচ্ছা, আপনার হয়তো নেটের প্রবলেম, সবার তো এই প্রবলেমটা না, ঠিক আছে। এরপর দেখেন আরো, যেমন এই দেখেন, এটা, এটা কি দেখেন তো, অধ্বনির পরে জ্বর উপর রেফ আছে কিনা? অধ্বনি, এই দেখেন আমাদের রুলসের মধ্যে দেখেন, অধ্বনির পরে জ্বর উপর রেফও আছে কিন্তু। তাহলে আমরা কি করবো বলেন তো? এটা মর্যাদা না, এটা মর্যাদা, এটা মর্যাদা। বুঝতে পারছেন আমার কথাটা? কি বুঝতে পারছেন? যেমন পর্যায় না, পর্যায়, ঠিক আছে, পর্যায়। আচ্ছা, মর্যাদা, পর্যন্ত, বুঝতে পারছেন? কর্য বলি না আমরা, কর্য,
কর্জ মানে বুঝেন, মানে ঋণ নেয় না আমরা কর্জ, তাহলে এটা কর্জ না কর্জ, কর্জ। আচ্ছা, এটা যেহেতু কিছু ব্যতিক্রম আছে, এগুলো পরে বসাবো, ওকে, এগুলো আগে আগে দরকার নেই। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? এটা অধ্বনির উপর যদি জর উপর রেফ থাকে, তাহলে এটা কি হবে? অধ্বনির উপর জর উপর রেফ থাকলে ওইটার এই জর উপর রেফের কারণে এই অটাও কিন্তু ও হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? সেম দেখেন, আমরা এখান থেকে দেখাচ্ছি, অ প্লাস ক্ষীয়, আমরা কি বলছি, অধ্বনির পরে ক্ষীয় থাকলেও কি হবে? এটা ওর মতো হয়ে যাবে, ঠিক না? যেমন দেখেন, এইটার উচ্চারণ কি? কক্ষ না, এটার উচ্চারণ হচ্ছে কক্ষ, কক্ষ। বুঝতে পারছেন? অধ্বনির পরে ক্ষীয় থাকার কারণে এটা কি হয়ে গেছে গা? ও হয়ে গেছে গা। সেম দেখেন, এইটা কি রক্ষা না, এটার উচ্চারণ হচ্ছে রক্ষা, রক্ষা। আমরা অক্ষর বলি না, আসলে কিন্তু এটা ভুল, এটা অক্ষর না, এটা হবে অক্ষর। আর অক্ষর মানে যদি অ দিয়ে বলেন, তাহলে সেটা হবে যার খার নাই। কেমিস্ট্রিতে পড়ছেন না, খার, এই টাইপের। অক্ষর হবে কি? অক্ষর। আচ্ছা, আচ্ছা, আমার কাহিনী কি বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন? এই নিয়মটা এখনো পুরোপুরি শেষ করে নেই। অধ্বনির পরে যদি জফলা থাকে বা জর উপর রেফ থাকে অথবা ক্ষীয় যদি থাকে, তাহলে এগুলোর প্রভাবে এই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আমার নিয়মটা কি বুঝতে পারছেন যারা ক্লাস করতেছেন? আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরো কিছু কোশ্চেন দিই। দেখি, আমরা তো পড়লাম অধ্বনির পরে জফলা হলে কি হবে? সেটা ও হয়ে যাবে, ঠিক না? আসেন, এই শব্দের উচ্চারণটা কি বলেন? প্যাচ লাগাই আপনাদেরকে, হ্যাঁ, প্যাচ লাগানি শুরু, অপূর্ব দাদার মতো ফিজিক্স করার পরে কেটে কেটে দিব। আমরা একটু আগে বলছিলাম যে অধ্বনির পরে জফলা হলে সেটা কি হয়ে যাবে? ও হয়ে যায়। কিন্তু আমরা তো এইটার উচ্চারণ কি অন্যায় করি না অন্যায় করি বলেন? আচ্ছা, কে লিখছেন এটা? রাইট, এই তো নাজমুস সাদাত, রাইট। এইটা অধ্বনির পরে জফলা থাকা সত্ত্বেও এটা কি হবে? এটা হবে অন্যায়। কেন বলেন তো? কারণ এখানে না বোধক, কি এটা না বোধক না? অন্যায়, এটা তো অন্যায় হবে না, এটা অন্যায়। কেন? এটা না বোধক অর্থ। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, আরো দেখি আমরা, বলেন তো এটার উচ্চারণ কি? অক্ষয়। আচ্ছা, আমি ক্লিয়ারলি লিখতেছি, বলেন এটার উচ্চারণ কি?
অয় থাকলে না বিবৃত হয়, মনে আছে? সাউন্ড শোনা যাচ্ছে? এখন সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন কি বলছি, অক্ষয় শব্দের মধ্যে যুক্তবর্ণ থাকার পরও কেন আমি ও দিই নেই, কারণ হচ্ছে দেখেন এখানে অটা না বোধক আমি বুঝছি। আর দেখেন তো বিবৃতর একটা রুলসে মনে আছে, অয়ে অর থাকলে, অয়ে অর থাকলে বিবৃত হয়, মনে আছে? একটা রুলস ছিল, মনে আছে? অক্ষয়, এই জন্য আমি অয় দিই না। এই দেখেন বিবৃত রুলসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখছেন, কই জানি কই জানি কই জানি, আচ্ছা এই দেখেন, এই যে শব্দের শেষে সাধারণত অয় অর থাকলে বিবৃত হয়, মনে আছে রুলসটা? শব্দের শেষে অয় অর থাকলে বিবৃত হয়, এই জন্য অক্ষয় শব্দের মধ্যে আমরা কি বলছি, এখানে বিবৃত দিচ্ছি। এই যে দেখেন অক্ষয় শব্দের মধ্যে আমরা বিবৃত লিখছি। কেন বিবৃত লিখছি? এই যে অক্ষয়, কারণ এখানে অয় উচ্চারণ আছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আরো দেখি আমরা, দেখি পারেন কিনা, দেখি বলেন তো। বন্দ্যোপাধ্যায়, এই শব্দের উচ্চারণটা কিভাবে লিখি আমরা? বন্দ্যোপাধ্যায়। আমি পুরা প্যাচ সহ দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, একবারে, যাতে করে অ্যাডমিশন বলেন, এইচএসসি বলেন, কোনো প্যাচে যেন না পড়েন আপনারা। বন্দ্যোপাধ্যায়, আমরা কি বন্দ্যোপাধ্যায় বলি নাকি বন্দ্যোপাধ্যায় বলি? অথচ দেখেন তো এখানে অধ্বনির পরে জফলা আছে না বন্দ্যোপাধ্যায় বানানে? কি বুঝতে পারছেন আমার কথা? অধ্বনির পরে জফলা থাকলে তো ও হওয়ার কথা, ঠিক না? কিন্তু আমরা তো এটাকে বন্দ্যোপাধ্যায় বলি না, এটা তো বন্দ্যোপাধ্যায় বলি। তাহলে এইটার কারণ কি? এইটার কারণ কি বলতে পারবেন কেউ? আচ্ছা, বলতে পারবেন? আচ্ছা, এইটার কারণ আমরা গত ক্লাসে আমরা হচ্ছে বলি নে, রাইট, এই যে বলছে, আমরা একটা কথা বলছিলাম, যুক্ত বর্ণের মধ্যে যদি কোনো ফলা উচ্চারণ হয় তাহলে সেটার আর কোনো প্রভাব থাকে না। ভালো করে বুঝে নেন, এখানে যেটা বলতেছিলাম যে আমরা জানি অধ্বনির পরে যদি জফলা হয়, যেমন কথার কথা আমি লিখলাম, মনে করেন যে পদ্ম, এই দেখেন পদ্ম, দেখেন অধ্বনির পরে জফলা আসছে, এই জন্য এটার প্রভাবে আমরা কি বলতেছি, পদ্ম, ঠিক না? এভাবে বলতেছি। কিন্তু দেখেন এখানে যে জফলাটা আছে, এই যে এখানে যে জফলাটা আছে, এই জফলাটা দেখেন তো যুক্ত বর্ণের সাথে কিনা? যুক্ত বর্ণের সাথে। আমরা একটা রুলস বলছিলাম, যুক্ত বর্ণের সাথে যদি কোনো ফলা আছে থাকে তাহলে তার কোনো প্রভাব থাকবে না। ইজ ইট ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতে পারছেন? যুক্ত বর্ণের সাথে যদি কোনো ফলা যদি থাকে তাহলে তার কোনো প্রভাব থাকবে না। সাধারণত অধ্বনির পরে যদি জফলা হয় তাহলে সেটা ও হয়ে যাবে, কিন্তু যুক্ত বর্ণের সাথে যদি জফলা হয় তাহলে তার কোনো প্রভাব থাকবে না। মনে আছে আপনাদের এই রুলসটা? দেখেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা পড়াইছিলাম আপনাদেরকে, মানে দেখাইছিলাম কিন্তু ওইভাবে পড়ানো হয় নাই, বলছিলাম যে এটা স্কিপ করতে। দাঁড়ান একটু, এই দেখেন, এই যে রুলসটা দেখছেন, এই যে রুলসটা আমরা বলছিলাম, সাধারণত যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না। মনে আছে এই রুলসটা? এই যে সাধারণত যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না। এই যে এটা যুক্ত বর্ণের সাথে যদি কোনো ফলা যদি থাকে তাহলে তার উচ্চারণ হবে না। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এরপর দেখি আমরা, এই বুঝছেন আমার কথা? বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কেন আমরা ওকার দিই নাই? বন্দ্যোপাধ্যায় শব্দের মধ্যে কেন ওকার দিই নাই? আচ্ছা, আরো দেখি আমরা, আচ্ছা ওকে, এবার আপনারা এই শব্দের উচ্চারণটা দেখি আমরা, হ্যাঁ, আমরা বলেন বিজ্ঞ শব্দের উচ্চারণটা লেখেন, বিজ্ঞ, দেখি পারেন কিনা। বিজ্ঞ শব্দের উচ্চারণটা বলেন, বিজ্ঞ, একেবারে সহজ। পারবেন কেউ বিজ্ঞ? এটাই তো হয়েছে বিজ্ঞ। বিজ্ঞ শব্দের উচ্চারণটা হবে কি? বড় শিকায় বি, গ হসন্ত, গয় ওকার।
গ থাকলে গয় ওকার, ঠিক আছে? ওই যে জ প্লাস ইয়, এটা প্রথম বর্ণে থাকলে একরকম হবে, আর মাঝখানে বা শেষে থাকলে আরেক রকম হবে। তাহলে রুলসটা কি বুঝতে পারছেন? আমাদের রুলসটা আমরা কি বলছি দেখেন, খেয়াল করেন। রুলসটা বলছিলাম অধ্বনির পরে যদি জফলা যদি হয়, এই দেখেন রুলসটা, অধ্বনির পরে যদি আমাদের জফলা, জর উপর রেফ থাকে অথবা জফলা যদি থাকে অথবা ক্ষীয় যদি থাকে বা এরকম গ রস্য যদি থাকে, তাহলে প্রথম অধ্বনিটা সংবৃত হবে। এই রুলসটা কি বুঝতে পারছেন? এই রুলসটা ইজ ইট ক্লিয়ার? আমরা আরো উদাহরণ দেখতেছি, দেখি আমরা আরো উদাহরণ দেখি। যেমন দেখেন, যেমন দেখেন অধ্বনির সাথে আমরা কি দেখতেছি দেখেন, এই যে অ প্লাস গ, এই যে এইটা যদি হয়, যেমন দেখেন এই যে এটাকে আমরা যজ্ঞ বলি, এটা আসলে যজ্ঞ না, এটা উচ্চারণ হবে হচ্ছে যোগ্য। কি বললাম? যোগ্য। গ হসন্ত গয় ওকার, ঠিক আছে? যোগ্য। আচ্ছা, এবার আপনারা এই শব্দের উচ্চারণটা লেখেন তো, খুব সহজ একটা উচ্চারণ, বলেন এই শব্দের উচ্চারণটা লেখেন কি হবে? তাড়াতাড়ি লেখেন। এটা কি যজ্ঞ? আচ্ছা, এইটা আপনারা লিখছেন, একজনে অজ্ঞ লিখছেন, এটা কিন্তু আসলে অজ্ঞ হবে না, এইটা হবে হচ্ছে অজ্ঞ। আচ্ছা, কেন এটা অজ্ঞ হবে বলেন তো? কেন এটা অজ্ঞ হবে? এটা তো অজ্ঞ হবে না, এটা অজ্ঞ হবে কেন বলতে পারবেন কেউ? আপনারা যোগ্যর সাথে মিলে এটা লিখছেন হচ্ছে অজ্ঞ, কিন্তু আমরা তো অজ্ঞ বলি না, রাইট? এই তো, এটা না বোধক, নাহিন নাক্তার নাকি মানি মুক্তা। আচ্ছা, এটা অজ্ঞ কেন? এটা অজ্ঞ কারণ এটা না বোধক অর্থ দিছে, ঠিক না? না বোধক অর্থ থাকলে না ও কার ইয়া হবে, অবিবৃত হবে, মনে আছে? আচ্ছা, এরপর দেখেন অধ্বনির পরে যদি রস্যই বা রস্য, দেখেন অ প্লাস রস্যই অথবা রস্য যদি থাকে, তাহলেও আমরা কি বলছি? সংবৃত হবে, ঠিক না? অধ্বনির পরে রস্যই বা রস্য। যেমন দেখেন করুণা, খেয়াল করেন করুণা, দেখেন তো অধ্বনির পরে রর মধ্যে রস্য আছে কিনা বলেন তো? করুণা, অধ্বনির পরে রর মধ্যে রস্য আছে, তাহলে এই জন্য আমরা কি করব, কিভাবে লিখবো? কয়কার ক, রস্কার রু, নকার না, দন্ত নকার না, দেখছেন? করুণা, একেবারে সহজ নাকি? যেমন দেখেন মতি, মতি, তাহলে আমরা কি করব? মতি, দেখেন মকার ম, তরস্কার মতি, একেবারে সহজ। বুঝতে পারছেন? একবারে সহজ না মতি? আচ্ছা, সেম দেখেন গতি, দেখেন গতি, তাহলে কি হবে? গকার গো, তরস্কার গতি। বুঝা গেছে বিষয়টা? এবার আপনারা এই দুইটা শব্দের উচ্চারণ লেখেন তো, খুব সহজ। অবিনয় আর হচ্ছে অভিনয় করেন, এই দুইটা শব্দের উচ্চারণ লেখেন দ্রুত। অবিনয় আর অভিনয়। আচ্ছা, কিভাবে লিখতেছেন? অবিনয়। আচ্ছা, অভিনয়টা কি হবে? আচ্ছা, দুইটার উচ্চারণের পার্থক্য হবে কেন? দুইটার উচ্চারণের পার্থক্য হবে কেন বলেন? একবারে সহজ কিন্তু। প্রথমটা হচ্ছে অবিনয়, এটা না বোধক কিনা বলেন তো? এটা না বোধক, অবিনয়, এই জন্য এখানে কি হবে? কি, এই জন্য এখানে অই থাকবে, ঠিক না? আর দ্বিতীয়টা কিন্তু না বোধক কিছু না, এই জন্য এটার উচ্চারণ ও হবে, ঠিক না? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাটা? অভিনয় আর অবিনয়। আচ্ছা, রাইট। এবার এই দুইটা শব্দের উচ্চারণ লেখেন। করেন, এই দুইটা শব্দের উচ্চারণ লেখেন, খুব সহজ। হ্যাঁ, একটা না বোধক, বুঝতে পারতেছেন? কঠিন কিছু না, এই যে কঠিন শব্দের উচ্চারণ আপনারা পারবেন, কঠিন। এই দুইটা শব্দের উচ্চারণ লেখেন, দেখি পারেন কিনা। ক্লিয়ার?
আপনারা যখন পড়া বুঝেন তখন খুব ভালো লাগে, ঠিক আছে? বাংলা নিয়ে যে ভয়। আচ্ছা, অদক্ষতে এখানে একটা ভুল করতেছেন আপনারা। হ্যাঁ, দেখেন এটা হবে হচ্ছে অদক্ষ, স্বরে অ, দয় ওকার, ক হসন্ত, ক্ষয় ওকার, অদক্ষ। কেন দর মধ্যে আমি ওকার দিছি কে বলতে পারবেন? বলেন তো, আমি দয়ের মধ্যে কেন ওকার দিছি কে বলতে পারবেন? কারণ দেখেন তো দর পরে ক্ষিয় আছে কিনা, ক্ষিয়র প্রভাবে এটা কি হয়ে যাবে মনে আছে? ক্ষিয়র প্রভাবে এটা ও হয়ে যাবে না ক্ষিয়র প্রভাবে, মনে আছে? আর এইটার উচ্চারণ কি হবে বলেন তো? অধ্যক্ষ। পরেরটার উচ্চারণ কি হবে? অধ্যক্ষ। অধ্যক্ষ। বুঝা গেছে বিষয়টা কেন হয়েছে? বুঝতে পারছেন? এই দুইটা অদক্ষ শব্দের মধ্যে দেখেন এখানে অটা না বোধক, এই জন্য আমি ও দিই নাই, অই দিছি, ঠিক আছে? আর পরেরটা দেখেন অধ্যক্ষ, দেখেন অধ্বনির পরে খেয়াল করে দেখেন অধ্বনির পরে আমাদের জফলা আছে কিনা, জফলা আছে, জফলার প্রভাবে এটা ও হয়ে গেছে। এরপর দেখেন ধয় জফলা, এটাও একটা যুক্ত বর্ণ, এই জন্য ও হয়ে গেছে। আবার ক্ষিও একটা যুক্ত বর্ণ, এই জন্য দেখেন ও হয়ে গেছে। দেখছেন, একেবারে সহজ। বুঝতে পারছেন? তাহলে একটু বুঝা গেছে দ্বিতীয় রুলসটা আমাদের সংবৃত দ্বিতীয় রুলসটা বুঝতে পারছেন? অধ্বনির পরে যদি কি জর উপর রেফ থাকে, তারপর কি রস্বই যদি থাকে বা ক্ষিয় যদি থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে, ঠিক আছে? ও হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বর রুলস যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দেখেন 3 নম্বর রুলসটা আমাদের কি দেখেন, স্বরধ্বনির পরে যদি অ উচ্চারণ যদি থাকে তাহলে সেটা সংবৃত হয়। কোন স্বরধ্বনির পরে যদি অ উচ্চারণ থাকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলসটা, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। যেমন আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। উদাহরণ যেমন দেখেন স্যার, কি দেওয়া আছে? সহজ। খেয়াল করেন, সহজ। সহজ শব্দের মধ্যেই দেখেন এখানে স্বর মধ্যে একটা অ আছে, হর মধ্যেও একটা অ আছে। এখন আমাদের কোনটা সংবৃত হবে বলেন তো? প্রথমটা নাকি দ্বিতীয়টা? সহজ শব্দের মধ্যে আমাদের কোন অংশটা সংবৃত হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? দেখি ধরতে পারেন কিনা। স্বরধ্বনির পরে যদি অ উচ্চারণ থাকে তাহলে এই যে অটা, এটা কি হবে? সংবৃত হবে। এটা দ্বিতীয়টা সংবৃত হবে, প্রথমটা হবে, প্রথমটা তো বিবৃত, প্রথমটা। তাহলে সহজ শব্দের উচ্চারণটা কি হবে বলেন তো? তালব্যস্য হয়কার হ, জ হসন্ত, শেষ। সহজ। আমি আবার বলতেছি আপনাদেরকে বিবৃতর একটা রুলস পড়াইছিলাম, মনে আছে? মনে আছে? এই যে এরকম অ প্লাস অ, এরকম মনে আছে? অ প্লাস অ থাকলে এরকম প্রথম অটা এই সমস্ত ক্ষেত্রে বিবৃত হয়, পরের অটা সংবৃত হয়। আমরা আরো দেখতেছি, উদাহরণ দেখি। যেমন দেখেন কলম, কলম, কয়ের মধ্যে একটা অ আছে, লর মধ্যেও একটা অ আছে। এখন কোনটা বিবৃত হবে বলেন তো? প্রথমটা না দ্বিতীয়টা? কর মধ্যে একটা অ আছে, লর মধ্যে একটা অ আছে, কোনটা বিবৃত হবে? প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা হবে বিবৃত, পরেরটা হবে সংবৃত। তাহলে কি হবে? ক লকার ল ম হসন্ত, কলম। বুঝতে পারছেন আমার কথাটা? কি কেন কষ্ট কেন? সহজ তো। এই কষ্ট শব্দের উচ্চারণটা কি হবে? কষ্ট। এই যে কষ্ট শব্দের উচ্চারণটা কি হবে বলেন? কষ্ট। একটু আসেন আসেন, কষ্ট শব্দের উচ্চারণটা কি হবে বলেন? একবার ইজি। দেখেন কর মধ্যে একটা অ আছে, ঠিক না? তাহলে কি হবে? ক তালব্যস্য ট ওকার ট, সরি, ক তালব্যস্য ট ওকার ট, কষ্ট। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন কথা? এই বুঝতে পারছেন কথা? আচ্ছা, এরপর দেখেন আরো অনেক এরকম আমরা দিতে পারি, আমরা এরকম অনেক। আচ্ছা বলেন তো, সভ্য শব্দের উচ্চারণটা লেখেন, সভ্য। সভ্য শব্দের উচ্চারণটা কি হবে বলেন? এই কষ্ট ইয়াটা আজমির আপনারটা হয় নাই, কেন এখানে তালব বর্ষ হবে, আপনি দন্ত দিয়ে রাখছেন। কষ্ট সভ্য, দেখি পারেন কিনা। একটু ভুল করছেন। সভ্য শব্দের হবে তালব্যস্য ওকার ব হসন্ত ভয়কার। তালব্যস্য ওকার, আমি পুরা লিখে দিচ্ছি,
তালব্যস্য ওকার, ব হসন্ত, ভয় ওকার। সেম দেখেন দেহ, খেয়াল করেন দেহ, এই ধ্বনির পরে একটা অ আছে না, এই জন্য আমরা কি করব, উচ্চারণটা ও দিয়ে দিব, দয়কার দে, হকার হ, দেহ। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? এতক্ষণ আমরা বেসিক কনসেপ্ট গুলো আমাদের সংবৃত বিবৃতি নিয়ে কিছু বোঝা গেছে। যেমন দেখেন এই যে ব্যতীত, কথার কথাই দেখেন ব্যতীত, ব্যতীত দেখেন তো এখানে লাস্টে একটা অ উচ্চারণ আছে না, তাহলে আমরা উচ্চারণ কিভাবে করব, ব কার বে, ব একার বে, ত শিকার তি, ত কার তো। কেন বর মধ্যে একার হয়েছে সেটা আমরা পরে আলোচনা করব, আপাতত বুঝে নেন। আচ্ছা, সংবৃত উচ্চারণ বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের? বেসিক কনসেপ্ট। এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই যে কঠিন, কঠিন শব্দের উচ্চারণ কি হবে বলেন? কঠিন, খেয়াল করেন কিভাবে হবে, অধ্বনির পরে রস্যই আসছে, অধ্বনির পরে যেহেতু রস্যই আসছে এই জন্য আমরা কি করবো, ক কার ক, টরস্কার ঠি, ন হসন্ত, কঠিন। হ্যাঁ কি বলছেন? সভ্যটা তো দেখেন এটা খুব সহজ, যদি ধয় জফলা হয় তাহলে দয় ধ, যদি ভয় জফলা হয় তাহলে বয় ভ। সভ্য দেখেন, সভ্য অধ্বনির পরে জফলা, এই জন্য এটা ও হয়ে গেছে। আর ভয় জফলা মানে কি, বয় ভ, ধয় জফলা মানে কি, দয় ধ। ঠিক না? এভাবে। হ্যাঁ কঠিন। আচ্ছা তাহলে আমরা এবার ইয়াতে যাই, মেইন পড়ায় যাই। হ্যাঁ এবার মেইন পড়ায় যাই। বাংলা একবারে পানি ভাত রাখলাম। আচ্ছা কি বলতেছেন, সহজ আর কলমটা বুঝেন নাই, একটু ভালো করে বুঝে নেন স্যার আমরা কি বলছি। আমরা নিয়মটা লিখে দিলে আপনাদের সুবিধা হবে। অ প্লাস অ, মনে করেন অ প্লাস অ, তাহলে এই প্রথমটা হচ্ছে বিবৃত হয়, পরেরটা হচ্ছে সংবৃত হয়। বুঝতে পারছেন? এখন দেখেন সহজের মধ্যে একটা অ আছে, হর মধ্যে একটা অ আছে, স্বর মধ্যে একটা অ আছে, হর মধ্যে একটা অ আছে, স্বটা স্বর জায়গায় থাকবে আর হটা ও হয়ে গেছে। বুঝতে পারছেন? অ প্লাস অ যদি হয় প্রথমটা বিবৃত হয়, পরেরটা সংবৃত হয়। বুঝতে পারছেন? সেম দেখেন কলম, কর মধ্যে একটা অ আছে, লর মধ্যে একটা অ আছে, তাহলে আমাদের কোনটা হবে বিবৃত বলেন তো? পরেরটা সংবৃত হবে, প্রথমটা কিন্তু বিবৃত হবে। সেম দেখেন আমি লিখলাম আদর, খেয়াল করেন আদর, দেখেন একটা স্বরধ্বনির পরে অ আসছে কিনা, একটা স্বরধ্বনির পরে অ উচ্চারণ আসছে, এই জন্য আমরা কি করব, সরেয়া, দয়কার দো, র হসন্ত, আদর। ঠিক আছে, র হসন্ত। এই যেমন দেখেন যে উচ্চারণ, উচ্চারণ শব্দের উচ্চারণটা কি হবে, উচ্চারণ দেখেন রস্যৌ, চ হসন্ত, ছয় আকার, র ওকার, ন হসন্ত। কেন রর মধ্যে ওকার হয়েছে বুঝতে পারছেন তো? স্বরধ্বনির পরে যেহেতু অ উচ্চারণ আসছে এই জন্য এটা ও হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন এখন? আচ্ছা, একই শব্দের মধ্যে বিবৃত উচ্চারণ হতে পারে, সংবৃত উচ্চারণ হতে পারে, কিন্তু একই ধ্বনির মধ্যে একসাথে দুইটা হবে না। ভালো করে বুঝে নেন, একই শব্দের মধ্যে বিবৃত সংবৃত দুইটাই থাকতে পারে। যেমন আমরা যদি দেখি, দেখেন খেয়াল করেন এই যে মানে কলমের, কলমের মধ্যে দেখেন এই অটা বিবৃত আবার লটা সংবৃত, দেখছেন? অটা বিবৃত, লটা সংবৃত, একই শব্দের মধ্যে একাধিক উচ্চারণ থাকতে পারে, একই বর্ণের মধ্যে একাধিক উচ্চারণ থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা একবার পরীক্ষার হলে কিভাবে লিখতে হবে এটাই দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখেন, এগুলা পরীক্ষার হলে বাচ্চা বলা মানে লেখায়, দেখেন পরীক্ষা যেভাবে লিখতে হবে, এই যে আপনাদেরকে এই কোশ্চেনটা দেওয়া থাকবে, খেয়াল করেন দেখেন, উদাহরণ সহ অধ্বনির বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো। দেখেন এইভাবে আপনারা তুলে দেবেন। দেখেন আপনাদেরকে অলরেডি এগুলো পড়ায় ফেলছি। শব্দের আদিতে অবর্ণটি না বোধক যদি অর্থ দেয় তাহলে অধ্বনি বিবৃত উচ্চারণ হবে। আমরা পরীক্ষার হলে নিয়ম না দিয়ে নির্ণয় দেওয়ার ট্রাই করব। বুঝতে পারছেন? আমরা পরীক্ষার হলে নিয়ম না দিয়ে নির্ণয় দেওয়ার ট্রাই করব। দেখেন অনাশ্রিত, দেখছেন অনাশ্রিত, দেখছেন পড়ায় ফেলছি না? অমর, দেখছেন অ, তারপর দেখেন অনিয়ম, দেখছেন অ, এগুলো না বোধক আছে কিনা? আছে। তারপর দেখেন শব্দের আদিতে যদি অধ্বনির পরে অ বা আ যদি থাকে তাহলেও সেটা বিবৃত হবে। পড়লাম না আমরা? অধ্বনির পরে যদি কি হয়, অ বা আ যদি থাকে তাহলে সেটা বিবৃত হবে। পড়ায় ফেলছে কিনা দেখেন তো এগুলা। এই যেমন কথা, এটা কি কথা হবে? না, কথাই হবে। সবাই পড়ায় ফেলছে কিনা দেখেন তো, মনে আছে?